প্রিয় দর্শক, প্রবাসীদের নিয়ে আয়োজন মাইক্রোম্যাক্স সীমানা পেরিয়ে অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা তানি। দর্শক, এই অনুষ্ঠানটির আয়োজন মূলত প্রবাসীদের নিয়ে। দেশের সমৃদ্ধ অর্থনীতির চাকা ঘোরানো চাবিকাঠি প্রবাসীদের নিয়ন্ত্রণে। দেশ আর স্বজনের মমতা ত্যাগ করে পরবাসে কেমন থাকেন প্রবাসীরা, আর নিজের প্রিয় জন্মভূমি নিয়েই বা তাদের স্বপ্ন কি? এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসীদের সে কথাগুলো তুলে ধরার চেষ্টা করি আমরা। হ্যাঁ দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি 3 জন প্রবাসী অতিথিকে। একজন যুক্তরাষ্ট্র প্রবাসী, সঙ্গে আছেন কাতার প্রবাসী নুরুল আফসার এবং সৌদি আরব প্রবাসী শাহ আলম চৌধুরী। দর্শক, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও আপনাদের মতামত থাকলে বা প্রশ্ন থাকলে আমাদেরকে কল করতে পারেন। সেজন্য ফোন করুন 0961188788 এই নম্বরে। চলে যাচ্ছি অতিথিদের সঙ্গে আলোচনায়। আপনাদের 3 জনকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি স্টুডিওতে। রিদা, আপনি কতদিন ধরে আমেরিকাতে আছেন? জি, অলমোস্ট 25 ইয়ার্স। কি করছেন সেখানে এখন? আমি আগে একটা কনসাল্টিং ফার্মে প্রজেক্ট ম্যানেজার হিসেবে জব করতাম। এখন আমি নিজস্ব কনসাল্টিং ফার্ম খুলেছি, খান গ্লোবাল কনসাল্টিং ম্যানেজমেন্ট। ওখানে পড়াশোনা করেছেন? জি, আমি ওখানে বিবিএ এমবিএ করেছি। আচ্ছা, আপনার কনসালটেশন ফার্মটার কাজ কি আসলে? আপনি কি নিয়ে কাজ করেন মূলত? ডিপেন্ড করে আসলে। আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট তুলে আনার কাজ করি। যেরকম, যেহেতু এটা ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম, আপনার হাইওয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন, তারপরে হচ্ছে বিল্ডিং ডিজাইন, ন্যানো টেকনোলজি, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন নিউ আইডিয়াস নিয়ে কাজ করি। সোলার পাওয়ার প্ল্যান্ট, কারেন্টলি একটা এডিবি প্রজেক্টে আমি আসছি ঢাকাতে। আচ্ছা, তো বিদেশের মাটিতে বাংলাদেশের একটা কোম্পানি আপনি একদম নতুনভাবে শুরু করেছেন, কেমন সাড়া পাচ্ছেন বা কি মনে হচ্ছে ইন ফিউচারে কতটা সফলভাবে কাজ করতে পারবেন? মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। এডিবি প্রজেক্টটা আমার খুব ইম্পর্টেন্ট, এটা আমার ফার্স্ট প্রজেক্ট। তো আমি বিদেশি আপনার কি ইন্টারন্যাশনাল পজিশনগুলি ওদেরকে আমি সাপ্লাই করছি আর কি। ফিউচারে আমার নন কি ন্যাশনাল পজিশনগুলি দেওয়ার ইচ্ছা ঢাকাতে। তো হোপফুলি আল ডু বেটার। নিশ্চয়ই, আমরা আশা করবো আপনি যেই কাজে এসছেন ঢাকায়, বাংলাদেশের সঙ্গে যে কাজগুলো করতে চান সেই কাজগুলো সফলভাবে করতে পারবেন। আপনি কাতারে আছেন অনেকদিন ধরে, কি করছেন সেখানে? আমি একটা ব্যবসার সাথে জড়িত অবশ্য। আমি আজকে প্রায় দীর্ঘ 22 বছর কাতারে আছি। ব্যবসার পাশাপাশি আসলে আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলো দেখি, এগুলো আমি ওখানে করে যাচ্ছি। বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের বিভিন্ন সমস্যাগুলো আমি প্রায় দেখি। আর আমরা যারা বাঙালি কমিউনিটি আছি, বিশেষ করে বাংলাদেশের জাতীয় দিবসগুলো, এগুলো আমরা অত্যন্ত ফলপ্রসূভাবে ওখানে পালন করে থাকি। এখন আবার নতুন করে যে সমস্ত মনে করেন নতুন আমাদের মাঝে মাঝে হয়তো কিছুটা বাঙালি কমিউনিটি নিয়ে আলোচনা করতে হয়। মোটামুটি যারা বাঙালি কমিউনিটি ওখানে আমরা আছি, আমাদের দুঃখ বেদনা, দুঃখ দুর্দশা, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। আছি আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য নিয়ে মোটামুটি আমরা যারা বাংলাদেশ থেকে গিয়েছি আমরা মোটামুটি ভালোই আছি। তো পাশাপাশি আমাদের একটু ইদানিং সমস্যা আছে। আচ্ছা, সমস্যাগুলো নিয়ে পরে জানবো। তার আগে সৌদি আরবের দিকে চোখ ফেরাতে চাই। সৌদি আরবে আমরা জানি যে নতুন করে যারা অবৈধভাবে বসবাস করতেন তাদের সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছে এবং আরো 2 মাস মতো সময় আছে। তো কতজন বাংলাদেশি এর আওতায় এসেছে বা আসতে পারে বলে আপনারা মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি আরটিভিকে আপনার মাধ্যমে আমাকে এই আমন্ত্রণ জানার জন্য অশেষ ধন্যবাদ, এবং প্রবাসে এবং দেশে সকল ভাই এবং বোনদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনি যেটা বলছেন, সৌদি আরবের 3 মাসের একটা সৌদি সরকার আলটিমেটাম দিয়েছে। 3 মাসের মধ্যে যারা অবৈধ লোক তারা 3 মাসের মধ্যে দেশে চলে আসতে হবে। যদি না আসে তাহলে সৌদি সরকার একটা এদের আইন কানুন করছে, ওই হিসাবে সাজা খাইতে হবে। তবে বেশি লোক নাই আমার ধারণা। আমি আজ 30 বছর ওইখানে, আমার অভিজ্ঞতা আছে। এখন অবৈধ লোক বেশি নেই, সামান্য কিছু লোক আছে, এটা আমার ধারণা। ওরা কিছু চলে আসতেছে এবং বাংলাদেশ জেদ্দা কনসুলার টিম ওরা রাত দিন ভাবে কাজ করতেছে। বন্ধ যেই 2 দিন বন্ধ থাকে, শুক্র এবং শনি, এই 2 দিন ওরা কাজ করতেছে। আমি 17 তারিখে দেশে আসছি, 21
22 তারিখে আমি একটা তাবুক ডিস্ট্রিক্টে থাকি, সৌদি আরবের তাবুকে থাকি। ওইখানে ওরা বৃহস্পতি যায়, শুক্রবার এবং শনিবার 2 দিন 22 এবং 21, 22 2 দিনে কাজ করছে এবং সুন্দরভাবে আউটপাস দিছে এবং ডিজিটাল পাসপোর্ট করছে। এটা আমি খবর জানতে পারলাম। এমনকি আমি আগের অভিজ্ঞতাও দেখছি, ওরা খুব কাজ করে। কেন, ওদের জিদ্দা কনসুলারের টিম যারা আছে তাদের সাথে আমার আগের সবার সাথে পরিচিত। এবং একদিক থেকে দেখি ওইখানে জনবল খুবই কম। আরো সরকার আমাদের সরকার যদি আরো কিছু জনবল বাড়ায় যে এদের দূতাবাসে, তাহলে আমাদেরকে সেবা দিতে আরো একটু সুবিধা হবে। এরা জনবল লোকজন কম, এই জন্য আমরা সবাইকে এরকম সেবা দিতে ওরা পাইতেছে না, হিমশিম খাইতে হয়। যাই হোক, আমি আপনার মাধ্যমে বাংলাদেশ সরকারকে বলবো আমাদের স্বার্থে, প্রবাসীদের স্বার্থে কিছু জনগণ বল জিদ্দা কনসুলার বাড়ানোর জন্য, জি, যাতে করে আপনারা সবাই সেবা আমরা যেন যথাযথভাবে সেবা পান, ভবিষ্যতে সুযোগ সুবিধা এবং সেবা পাই। জি, এইটাই আমরা কামনা। জি, নিশ্চয়ই। রিদা, যেহেতু বিদেশের মাটিতে বড় হয়েছেন, আপনি বেশ ভালো বাংলা বলেন এবং আপনার বাংলা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিদেশের মাটিতে এই যে কাজ করছেন, তারপরে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ কেন তৈরি হলো, বা কেন আবার বাংলাদেশে ফিরে আসতে চাচ্ছেন বা এসেছেন? আসলে অনেক বছর বাইরে, তো আমি সবসময়ই মনে প্রাণে হৃদয়ে বাঙালি বলতে পারেন। সবসময় বাংলাদেশ মিস করি, বাংলাদেশি খাওয়া মিস করি, বাংলা আড্ডা মিস করি। তো এত বছর তো ওখানে কাজ করলাম, এখন আসলে দেশের জন্য কিছু করার ইচ্ছে, দেশের মানুষের জন্য কিছু করার ইচ্ছে। সেই উপলক্ষে আমার এবার আসা, এবং আমি দেশি ইঞ্জিনিয়ারদের জন্য কিছু করতে চাই, যার জন্য আমি কিছু ফরেন প্রজেক্ট পেলে আমি তাদেরকে জব দিতে পারবো। প্লাস হচ্ছে যে আমি নিজে যেহেতু বাংলাদেশে ব্যাক করতে চাই এবং আমি বাংলাদেশ খুবই পছন্দ করি, ফিউচারে আমি আসলে ভবিষ্যতের কথা চিন্তা করি যে বুড়ো বয়সে আমি বাংলাদেশে সেটেল হতে চাই, বুড়ো বয়সে আমি বাংলাদেশে রিটায়ারমেন্ট করতে চাই। তো এখন থেকে মানে প্রিপারেশন নিচ্ছি আর কি, এগুচ্ছেন আপনি। জি জি, আমরা জানি যে কাতারে নেক্সট যে ইয়ে হচ্ছে আপনার 2022 সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে প্রচুর শ্রমিকের প্রয়োজন এবং বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর শ্রমিক যাচ্ছে। তো তাদের মধ্যে অনেক দক্ষ অদক্ষ দুই শ্রেণীর শ্রমিকই যাচ্ছে, কিন্তু আমরা শুনতে পাই যে দক্ষ শ্রমিকের চেয়ে অদক্ষ শ্রমিক বেশি যাওয়ার ফলে বাংলাদেশিদের ইমেজ খানিকটা নষ্ট হচ্ছে। এটার সঙ্গে আপনি কতটা একমত? আপনারা একেবারেই সঠিক শুনেছেন। এটা হচ্ছে আসলে আমরা যারা বাঙালি, আমাদের ব্যর্থতা। বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগেই এখন বর্তমানে কাতারে ওপেন বাংলাদেশের বিষয়গুলো চালু হচ্ছে। আর তাছাড়া আমরা যারা বাঙালিরা ওখানে আসি, অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে আমরা ওখানে কাজ করি, আমাদের কোনো বদনাম নাই। এই জন্য মোটামুটি বাংলাদেশের দিকে ওদের দৃষ্টিটা অনেক ভালো। আমরা যারা করি, যারা কাতারে আমরা আমাদের স্পন্সর, কাতারিরা এমনি আরব কান্ট্রিতে অত্যন্ত উদার, অত্যন্ত সদালাফি এবং এরা ভালো। বাংলাদেশ গভর্নমেন্ট G2G, বাংলাদেশ এবং কাতার গভর্নমেন্ট অত্যন্ত সুসম্পর্কের কারণে কাতারের জনগণ অত্যন্ত ভালো, আমাদেরকে ভালো চোখে দেখে। এটার সরলতার সুযোগ নিয়ে আমাদের কিছু বাঙালি ছোটো ছোটো প্রজেক্ট নিয়ে, কিছু প্রজেক্ট হয়তো একটা স্পন্সর ঠিক করলেন, একটা প্রজেক্ট তৈরি করলেন, এগ্রিমেন্ট করার সাথে সাথে ভিসার জন্য অ্যাপ্লাই করে দিলেন। প্রজেক্টটা পাস তো হয়নি, ওর অফিসও ঠিক মতো হচ্ছে কিনা তাও সন্দেহ। 300 ভিসার জন্য অ্যাপ্লাই করে দিলেন, দেখা গেল এখানে 150টা পেয়ে গেলেন, সাথে সাথে এগুলো দালালের মাধ্যমে সেল করে দিলেন। আমরা যারা বাঙালি আছি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যাওয়ার আগে কোনো না কোনো গ্রামের যাচাই বাছাই করেন, বা এখন তো প্রত্যেক গ্রামের লোক ওখানে আছে, অন্তত টেলিফোনের মাধ্যমে এখন মিডিয়ার যোগ, একটু যাচাই করে যান। কোম্পানিটা তো নাই ওখানে, এই সমস্ত ভাইরা টাকা পয়সা খরচ করে যাওয়ার পরে এখানে হয় কি, স্টাম্পিং অর্থাৎ ভিসাটা পর্যন্ত ওরা লাগাইতে পারেন না। আর এই বিষয়গুলো হচ্ছে প্রজেক্ট ভিসা, হয়তো 3 মাস 6 মাস বা 1 বছর, এরপরে এগুলো চেঞ্জও হবে না, এমনকি ওই কোম্পানি তো আর এই বিষয়গুলো লাগবে না। এই প্রজেক্টটা শেষ হওয়ার পরে যদি প্রজেক্ট থাকেও,
তারপরে ওরা কিন্তু এগুলা রিনিউ করতে পারবেন না। আচ্ছা, তো আমাদের শিক্ষিত অনেক যুবক যাচ্ছেন, ওরা ওখানে বিপদমুখী হচ্ছেন, কাজ নাই ওদের, ওরা ওখানে কষ্ট করতেছেন, ওদের থাকার অসুবিধা হচ্ছে, খাওয়ার অসুবিধা হচ্ছে। আমি অনুরোধ করব, আমরা অবশ্য যারা বাঙালি কমিউনিটি আমরা চেষ্টা করতেছি, আমরা বিভিন্ন সভা সেমিনার করতেছি আমাদের ওখানে, বিশেষ করে বিজয় দিবস, আমাদের শহীদ দিবস, স্বাধীনতা দিবসগুলো আমরা বেশ উৎসবমুখর, পয়লা বৈশাখ আমরা পালন করি। আমরা ওখানে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এই লোকজনকে সচেতন করার জন্য চেষ্টা করতেছি, বিশেষ করে বাঙালি কমিউনিটি, বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায়। আর একটা অত্যন্ত স্পেশালভাবে আরটিভিকে আমি ধন্যবাদ দিতে চাই এই জন্যে, আরটিভি প্রতিনিধি যিনি দোহা প্রতিনিধি ইএম আকাশ, উনি স্পেশালি এটার জন্য বিভিন্ন হোটেলে আমাদের বাঙালি কমিউনিটি মুরব্বীদেরকে নিয়ে, বাংলাদেশ দূতাবাসকে নিয়ে উনি সেমিনারগুলো যাচ্ছেন। আমরাও পাশাপাশি সহযোগিতা করার চেষ্টা করতেছি যাতে এই অবৈধ ভিসা বাণিজ্যটা বন্ধ হয়। এবং বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমার বিনীত অনুরোধ, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং এয়ারপোর্ট, ওখানে কি হয় ইদানিং বাংলাদেশে বিভিন্ন জঙ্গলি তৎপরতার কারণে, দরফাকাটের কারণে আমার ব্যক্তিগত ধারণা কিছু অবৈধ সন্ত্রাসী কিন্তু কাতারে ভাড়ে জমাচ্ছে, যেহেতু অন্যান্য কান্ট্রিতে এরা যেতে পারছে না, ভিসা বন্ধ। এরা যাওয়ার পরে বিশেষ করে মাদক দ্রব্য ওদিকে, এটা ইতিপূর্বে আমি আজকে এই বিষয়টা নিয়ে, মাদক নিয়ে কথা বলবো, একটু পরে কথা বলছি, আমি এটা নিয়ে কথা বলছি। তার আগে সৌদি আরবের আমরা জানি যে নতুন করে ভিসা খুলে দেওয়া হয়েছে এবং অনেকে যাচ্ছে, এবং জানি যে অনেকে কর্মহীন অবস্থায় ওখানে কাটাচ্ছে, এটা আসলে কতটা সত্য? যে এখন সৌদি আরবের আপনি যেটা বলছেন কথাটা খুবই সত্য। সৌদি আরবের এখন অর্থনীতি, কিছুদিন আগে এরা ইয়েমেনের সাথে যুদ্ধ লাগছে, যুদ্ধ লাগার পর থেকে এদের অর্থনীতিটা কিছু দুর্বল এবং কিছু কর্মসংস্থানও এখন দুর্বল হয়ে গেছে। যেমন বিভিন্ন জায়গায় ওরা সবসময় দাপে দাপে বিভিন্ন জায়গায় সৌদিদেরকে এই চাকরি দেওয়ার জন্য এবং কর্মসংস্থান করার জন্য খুবই আগ্রহ। কেন এরা চায় এখন নিজের দেশের লোক নিজের দেশে যেন কর্মসংস্থান করে। আমার এই যেসব লোক এখন যাইতেছে খুবই, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে নতুন যারা যাইতেছে খুবই একটু অসুবিধা পড়তেছে, কি জন্য কর্মসংস্থান বা কর্ম খালি নেই, যেখানে বেকার অবস্থায় এই লোক ওইখানে আছে। তবে সবাই না, বেশিরভাগ লোকের আলহামদুলিল্লাহ কর্মসংস্থান হইতেছে। কিছু লোক এখন যেভাবে দাপে দাপে যাইতেছে। আর বিশেষ করে একটা অসুবিধা হইল, আমাদের এজেন্সিগুলো এখন আগে যেভাবে আমরা লোক নেওয়া যাইতো সৌদি থেকে, এখন এজেন্সি এখন সরকারের দিকে আমি আকর্ষণ করে বলছি আমাদের এজেন্সিগুলোর দিকে একটু দৃষ্টি দেওয়া যেত। এজেন্সিগুলা আগের থেকে 2 গুণ পয়সা নিয়ে এক একটা লোককে সৌদিতে পাঠাইতেছে। এটা যেন একটু আমাদের সরকার এবং প্রবাসী মন্ত্রণালয় দৃষ্টিগোচর করে। জি, আমাদের সঙ্গে ফোন অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আবারও ফিরছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমি সাধারণ কবি দেবনাথ নোয়াখালী থেকে। জি বলুন। আমার প্রশ্ন সম্মানিত 3 জন অতিথির কাছে, আপনারা রেমিটেন্স পাঠাচ্ছেন বলে আমাদের অর্থনীতির টাকাটা সচল রয়েছে। যাই হোক, আপনারা যদি দেশে বিনিয়োগ করেন তাহলে আমাদের যে কোটি কোটি বেকার আছে, শিক্ষিত অশিক্ষিত, দক্ষ অদক্ষ, এদের একটা কর্মসংস্থান হয়। যখন দেখি যে আমাদের লোকেরা যে একটা সামান্য একটা শ্রমিকের চাকরি রাখা, ট্রলারে করে মিয়ানমার বা অন্যান্য দেশে পার হতে গিয়ে সাগরে ডুবে মারা যাচ্ছে, তখন নিজের কান্না। কারণ আমাদের মানুষ হচ্ছে 99% মানুষ হচ্ছে সোনার মানুষ, যেটা মাটির মানুষ বলি। এই সংস্করণ গুলো মুখের দিকে তাকিয়ে যদি আপনারা একটু দেশে বেশি বেশি বিনিয়োগ করতেন, এটা একটু ভালো হতো না? জি দর্শক, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, নিশ্চয়ই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তরটা দেবেন। আমরা একটা প্রতিবেদন দেখে নিচ্ছি। প্রবাসী বাংলা বর্ষবরণ নিয়ে চলছে বিভিন্ন অনুষ্ঠান, এ নিয়ে থাকছে একটি প্রতিবেদন। তথ্য ও ছবি পাঠিয়েছেন আরটিভির যুক্তরাষ্ট্র, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও জেদ্দা প্রতিনিধিরা।
বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন হচ্ছে যুক্তরাষ্ট্রের উৎসবের বেলাভূমি ফ্লোরিডায়। বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন অফ মায়ামির উদ্যোগে মায়ামি বৈশাখী মেলা চলছে মার্গোলিস অ্যাম্পেথিয়েটারে। জাঁকজমকপূর্ণ দুদিনের আয়োজনে নাচে গানে বাংলা 1424 সালকে বরণ করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী আলোকিত নারীদের সম্মাননা জানায় RTV। বিভিন্ন ক্ষেত্রে সফল এমন কয়েকজনের হাতে প্রবাসী আলোকিত নারী 2017 ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। গ্রাম বাংলার আবহ সুরের মূর্ছনায় সবাইকে মুগ্ধ করেন কণ্ঠশিল্পী কনক চাপা, রিজিয়া পারভিন, বাদশা বুলবুল ও সেলিম চৌধুরী। ফ্লোরিডা প্রবাসী বাংলাদেশিদের নানা পরিবেশনায় বর্ণিল হয়ে ওঠে অনুষ্ঠানের প্রথম দিন। জেদ্দা বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে বৈশাখী মেলা। বৈশাখী উৎসবে স্কুলের ছাত্র শিক্ষক অভিভাবক, জেদ্দা মক্কার সব স্তরের সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ সপরিবারে অংশগ্রহণ করেন। ছিলেন সাধারণ প্রবাসীরাও। মেলায় স্টলগুলো ছিল হরেক রকম পিঠাপুলি, কাঁচা আমের ভর্তা, খিচুড়ি সহ স্বদেশি আমেজে ভরপুর। শারতাজুল আলম দীপু ও ফজলুল কবির ভিকুর যৌথ পরিচালনায় সংগঠনের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেদ্দা কনসুলেটের মান্যবর কনসাল জেনারেল FM বোরহানুদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন সরকার। বৈশাখে বরণ করতে বাংলা স্কুল এবং ইংরেজি স্কুলের ছাত্রছাত্রী এবং জেদ্দার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহফুজুর রহমান, মিজানুর রহমান, রমজান, সেলিম, লাবলু বিনোদনমূলক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন। কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা পালন করল পহেলা বৈশাখ। কুয়েত সহ বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও বাঙালি প্রবাসীদের সার্বিক সহযোগিতায় কুয়েতের আব্বাসিয়া ট্রুস্টি পার্কে দিনব্যাপী আয়োজন করা হয় বৈশাখী মেলা। বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত SM আবুল কালাম আনুষ্ঠানিকভাবে জমজমাট মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ঐতিহ্যবাহী পিঠা উৎসব, বাউল গান, জারিসারি, ভাওয়াইয়া গান, রবীন্দ্র নজরুল সঙ্গীত, ছোটদের নৃত্য, কবিতা, নাটক সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন। দুবাই ও উত্তর আমিরাত প্রবাসীদের উদ্যোগে আজ দুবাইলে নতুন ও পুরাতনের সমন্বয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো বাংলা বর্ষবরণ। এই উপলক্ষে আড্ডা, গল্প, নাচ গানে মধ্যরাত পর্যন্ত ছিল ভরপুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা আহমদ আলী জাহাঙ্গীর, আরশাদ হোসেন হিরু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোর্শেদ চৌধুরী, লায়ন নজরুল ইসলাম প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন জিসান ও রেহা, সঙ্গীত পরিবেশন করেন সুমন, রোকসানা, সাদিয়া, আরিক, রোমানা, নীলা, নৃত্য পরিবেশন করেন টিশা সেন। বাংলা নতুন বছরকে বরণ উপলক্ষে স্থানীয় এক হোটেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দুবাই প্রবাসী বাংলাদেশিরা। সোনিয়া ও পাভেলের যৌথ পরিচালনায় এতে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিহা সুলতানা, মিসেস মেরিনা রাহিদ। নৃত্য পরিবেশন করেন ফারাহ শামস ও টাসা সেন। কবিতা আবৃত্তি করেন মাহবুব হাসান হৃদয় ও ইজাজ। উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহসভাপতি আয়ুব আলী বাবুল, সহসভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, কমিউনিটি নেতা অধ্যাপক MS সবুর, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোর্শেদ, আহমদ আলী জাহাঙ্গীর, নুরুন্নবী রওশন, শেফালি আক্তার আঁখি সহ আরো অনেকে। ব্রাহ্মণবাড়িয়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বাংলা নববর্ষ অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান শারজাস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদের সভাপতিত্বে ও নাসিরউদ্দিন কাউসারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক্তার সৈয়দ নূর মোহাম্মদ। আরও বক্তব্য রাখেন আয়ুব আলী বাবুল, আল মামুন সরকার, ইঞ্জিনিয়ার নশের আলী, SM নিজাম, আলমগীর, ইসমাইল গনি চৌধুরী প্রমুখ। দর্শক, প্রতিবেদনটি দেখতে দেখতে একটা বিরতির সময় হয়ে গেল। আপনারা দেখছেন মাইক্রোম্যাক্স সীমানা পেরিয়ে অনুষ্ঠান। বিরতির পর আবারও দেখা হচ্ছে। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি মাইক্রোম্যাক্স সীমানা পেরিয়ে অনুষ্ঠানে। বিরতির আগে কথা হচ্ছিল আমন্ত্রিত অতিথিদের সঙ্গে, তাদের সঙ্গে আবারও আলোচনা চলে যাচ্ছি। একটা ফোন ছিল, দর্শক জানতে চাইলে, আমি তিনজনের কাছ থেকেই জানতে চাইবো যে আসলেই কর্মসংস্থানের জন্য বা যারা দেশে আছে তাদের জন্য বিনিয়োগ করে আপনারা কোনো কিছু করতে পারেন কিনা, সেরকম কোনো প্ল্যান আছে কিনা? আমি আসলে যে কনসাল্টিং ফার্ম নিজের করেছি, আমি চেয়েছি যে দেশে এসে বাংলাদেশে কিছু জব অপরচুনিটিস ক্রিয়েট করতে। তো অলরেডি আমি ইন্টারন্যাশনাল কি পজিশন কতগুলো ADB-কে দিয়েছি।
অ্যান্ড নন কি ন্যাশনাল পজিশনের জন্য কাজ করছি, এবং আমি কিছু হাইটেক আইডিয়াস নিয়ে আসতে চাই বাংলাদেশে, আমেরিকান কিছু আইডিয়াস আনতে চাই যেগুলি কিনা ফিউচারে অনেক জব ক্রিয়েট করবে। তো আমার বিনিয়োগটা এইভাবে হবে যে আমি অনেক জব ক্রিয়েট করতে পারবো। আমি প্রথমে প্রশ্নকর্তা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা প্রশ্ন করার জন্য, আপনাকে ধন্যবাদ। আমরা যারা প্রবাসী আমরা চাই বাংলাদেশে বিনিয়োগ করি। আমরা যারা প্রবাসী আমরা অনেক চেষ্টা করতেছি কিন্তু আসলে বিনিয়োগ করার জন্যে। আমি সবার অবগতির জন্য জানাচ্ছি, ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী যখন পদ্মা সেতুতে হাত দিলেন, বিশ্বব্যাংক বিভিন্ন ছলচাতুরি করে অনর্থক একটা ইস্যু সৃষ্টি করলো যে দুর্নীতির। তখন আপনারা বলেছেন, আমরা বলেছি আমরা যারা প্রবাসী আছি আমরা টাকা দেব, আপনি করেন, সম্পূর্ণ পদ্মা সেতুর টাকা আমরা দিয়ে দেব। এবং আমরা বিভিন্ন জায়গাতে বিনিয়োগ করতে চাই। আমরা চাই মার্কেটিং, ইন্ডাস্ট্রিয়াল। এখানে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে সরকার থেকে আমাদের সহযোগিতা করতে হবে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা প্রবাসী আমরা ঠিকমতো জায়গা পাচ্ছি না। কোথাও একটা জায়গা, আমরা যারা প্রবাস থাকি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি একটা জায়গা কিনে নিলাম, এখানে আমি একটা মার্কেট করব, এখানে আমি একটা ইন্ডাস্ট্রি করব, অথবা আমরা যৌথভাবে এখানে কোনো কিছু একটা করার চিন্তাভাবনা করতেছি। আমরা কিনে চলে গেলাম, আমরা যাওয়ার পরে দেখা গেল ওই জায়গা হয়তো বেদখল হয়ে যাচ্ছে, ভূমিদস্যুরা দখল করতেছে, অথবা এই জায়গাটা যার থেকে নিলাম আরেকজন একটু প্রলোভন দিয়ে এটা মিসকেস অর্থাৎ টাকা দাখিলের জন্য একটা প্রতারণা করে মামলা করে দিল। আমরা প্রবাসীরা অত্যন্ত হয়রানির শিকার হচ্ছি। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণমন্ত্রী মন্ত্রণালয় প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমরা যারা প্রবাসীরা বিনিয়োগ করতে চাই আমাদেরকে একটু সুযোগ করে দেন। আমরা ইনশাল্লাহ অনেক ইন্ডাস্ট্রিয়াল বলেন, ফার্মাসিক্যাল বলেন এবং মার্কেটিং বলেন আমরা কিন্তু বিনিয়োগ করতে চাই, এবং সেখানে অনেক বাংলাদেশি এখানে জব হবে। আমাদের শুধু সামাজিক নিরাপত্তাটা দিতে হবে, আমাদের জমি দিতে হবে। আর আমরা যে জমি প্রবাসীরা কিনবো এটা যাতে কোনো অবস্থাতে আমাদের অনুপস্থিতিতে বেহাত না হয়, এটা অন্যজন যাতে দখল করতে সুযোগ না পায়, টাকা দাখিল করার জন্য যাতে সুযোগ না পায়। এখানে একটা কথা বলা ভালো, এই জমিটার মূল্য মনে করেন এই মুহূর্তে 3 কোটি টাকা। এটা বাংলাদেশের সবাই জানে, এটা ওপেন সিক্রেট। গভর্নমেন্টের মূল্য কিন্তু 3 কোটি টাকা নয়, হয়তো এখানে 2 কোটি টাকা। তো আমি 2 কোটি টাকাতে জমিটা রেজিস্ট্রি করে চলে গেলাম প্রবাসে, আমি জানি না আমার অনুপস্থিতিতে ওই লোককে যার থেকে আমি জমিটা নিলাম অথবা তার ভাইকে কোনো রকমে ফুসলিয়ে ফলবন দেখিয়ে এখানে কি করলো একটা মিসকেস ঢুকিয়ে দিল, মামলা ঢুকিয়ে দিল, টাকাটা দাখিল করে দাও। আমরা যারা প্রবাসী অত্যন্ত হয়রানির শিকার হচ্ছি। আমরা এদের থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যিনি একটু আগে প্রশ্ন করছেন ওনাকে অশেষ ধন্যবাদ। কেননা উনি একটা কথা এখানে উল্লেখ করেছেন, আমাদের হয়তো 3 জনের স্মরণ ছিল না, আমাদের প্রবাসের টাকা দিয়ে চাকা ঘুরে, কিন্তু আমাদের জন্য সরকার কিছু করতেছে না। যেমন মুক্তিযুদ্ধ যারা করেছে তার জন্য একটা ক্যাটাগরি আছে, কোটা আছে, এবং যারা ব্যাংকে বা বিভিন্ন আর্মিতে বা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে বাংলাদেশে তাদের সবার জন্য কোটা আছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের প্রবাসীর জন্য কোনো কোটা নাই। কিন্তু আমরা বাংলাদেশের সবাই বলে চাকা আমরা ঘুরাইতেছি, সচল রাখতেছি, কিন্তু আমাদের কিছু নাই। আমি প্রবাসী মন্ত্রণালয়ের দিকে এবং প্রবাসী মন্ত্রীর দিকে আকর্ষণ করে বলবো, আমাদের জন্য যেন প্রবাসীদের জন্য, আমাদের সকল প্রবাসীদের জন্য উনি যেন একটা ইন্স্যুরেন্স, বা আমরা যখন আমরা বিদেশ থেকে আসি খালি হাত নিয়ে আসি, আমরা মাসে মাসে সব টাকা পয়সা এই দেশে আমরা পাঠাই দিই, ভাইয়ের কাছে, মায়ের কাছে, বাপের কাছে, আমাদের স্ত্রীর কাছে, এই সব। কিন্তু যখন আমরা 20 বছর 30 বছর ওই প্রবাসে থাকি, খালি হাত নিয়ে আসি, তখন বৃদ্ধ অবস্থা আমাদের এই প্রবাসী ভাইয়েরা আমরা কিছু করার মতন থাকে না। আমাদের যেন প্রবাসী মন্ত্রী মহোদয় এবং প্রধানমন্ত্রীর দিকে আকর্ষণ করে বলছি, যেন আমাদের সবার দিকে, প্রবাসী সব ভাই বোনদের দিকে একটু নজর দেয়, যেন উনি বলছেন। আর আমরা এই দেশের জন্য আমরা এত কিছু করতেছি, আমরা প্রবাসে যাই, বাংলাদেশের কোনো কিছু বলি নাই, আমরা প্রবাসে যাই, বাংলাদেশের স্কুল দিয়েছি। আমি নিজে স্কুল নিয়ে কথা বলবো, তার আগে একটা প্রতিবেদন আছে আমাদের হাতে, প্রতিবেদন দেখে ফিরছি আবারও। দর্শক, এবারে থাকছে প্রবাসীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন। তথ্য ও ছবি পাঠিয়েছেন সৌদি আরব ব্যুরো চিফ আবুল বশির, রিয়াদ প্রতিনিধি সৌরভ হোসেন লিটন, কাতার প্রতিনিধি ইএম আকাশ, আল কাসিম প্রতিনিধি জালাল উদ্দিন, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল।
বাংলাদেশ কৃষক লীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখা। ২০ এপ্রিল জেদ্দাস্থ স্থানীয় হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহসভাপতি আজিজুর রহমান দিল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব আলম শামীমের যৌথ সঞ্চালনায় কৃষক লীগ সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখার সভাপতি গিয়াসউদ্দিন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক কুলিয়ার চর থানা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াসির মিয়া, বিশেষ অতিথি বাংলাদেশ কৃষক লীগের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক প্রিন্স মাহমুদ পলাশ, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জেদ্দার সভাপতি মার্শাল কবির পান্নু, দেলোয়ার সরকার, আব্দুল সালাম, মিজানুর রহমান খান, ইসমাইল, শাহাবুদ্দিন, আব্দুল আজিজ, সাজ্জাদুল ইসলাম দীপু। বক্তব্য রাখেন নাসিরউদ্দিন সরকার, ফরিদ ব্যাপারী, সাইফুর রহমান, আশিকুর রহমান, শাহাদাত হোসেন, আবুল হোসেন কবিরাজ, আনোয়ার হোসেন, শরীফ মিয়া ও মোহাম্মদ কাউসার প্রমুখ। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আল কাসিম প্রাদেশিক কমিটি সৌদি আরব কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ আল কাসিম প্রাদেশিক কমিটির উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শোক প্রস্তাবের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ আল কাসিম প্রাদেশিক কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম ব্যাপারী ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ডাক্তার আসিফ রায়হান। পরিচালনা ও সঞ্চালনা করেন গাজী মোহাম্মদ মশিউর রেজা। বিশেষ বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইয়াসিন ভূঁইয়া। উপস্থিত ছিলেন সহ সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন নাসির, মোহাম্মদ আব্দুল মতিন ও আমিন হোসেন। খেলাধুলা, নাচ গান প্রতিযোগিতা ও আড্ডায় মেতে নিজেদের বার্ষিক বনভোজন উদযাপন করল রাউজান সমিতি কাতারের সদস্যরা। এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন কাতার ইফনিটি কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ মহসিন, বকুল চেয়ারম্যান, মোহাম্মদ আলাম, এম শাফিক, মোহাম্মদ সেলিম, ওসমান রাহিম পারভেজ, মোহাম্মদ মানিক হোসেন, মোহাম্মদ শাহ আলম, হাজি বাশার সরকার প্রমুখ। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। কাতার আওয়ামী যুবলীগ মতলব উত্তর চাঁদপুর দোহা কাতার শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র সহসভাপতি বিদ্যুৎ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কাতারের সভাপতি আবুল কাশেম সরকার, বিশেষ অতিথি আবু ইউসুফ বাবুল। কাতার আওয়ামী যুবলীগ মতলব উত্তর চাঁদপুরের সভাপতি নির্বাচিত হন বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ মাহি, সিনিয়র সহসভাপতি জানি সরকার, সাংগঠনিক সম্পাদক সরওয়ার কবির, প্রচার সম্পাদক নির্বাচিত হন সাখাওয়াত হোসেন। কিশোরগঞ্জের কৃতি সন্তান আলহাজ সৈয়দ হাসানকে রিয়াদে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী আবিদুর রহমান রোকনের সভাপতিত্বে ও মোহাম্মদ সোহরাবুদ্দিন সুটানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, রুবেল হোসাইন, মোহাম্মদ হিমেল, আব্দুস সামাদ সহ সৌদি আরব রিয়াদ হোসেনপুরে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। সংবর্ধিত অতিথি সৌদি আরবে প্রবাসীদের সামাজিক কর্মকাণ্ডে অবদানের ভূয়সী প্রশংসা করেন। দর্শক, দেখে নিলাম আরো একটি প্রতিবেদন। আরো বাকি আলোচনার জন্য চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আপনি অনেক বড় একটা প্রজেক্টের সঙ্গে বা বড় একটা কাজের সঙ্গে নিজেকে অলরেডি যুক্ত করেছেন। আপনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত আছেন। সেই ব্যাপারে আপনার কাছ থেকে শুনবো। তার আগে একজন দর্শক অপেক্ষা করছেন আমাদের সাথে ফোনে, নিয়ে আসছি আবারও। হ্যালো, ওয়ালাইকুম সালাম। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিবলাম সৌদি থেকে আপনাকে প্রশ্ন করছি। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আপনার রিদা খানের সাথে। জি, উনি শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি, আমার আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি, থ্যাংক ইউ। প্রশ্ন করুন। আমার প্রশ্নটা আপনাকে ছিল, আপনি যে বলতেছিলেন যে আপনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আপনি ইনভেস্ট করবেন এবং আপনার কনসালটেন্সি ফার্মে আপনার কিছু অপরচুনিটি থাকবে। সেটা কি ধরনের অপরচুনিটি? সেটা কোনো ইঞ্জিনিয়ারিং এর উপরে কোনো অপরচুনিটি, সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট আর এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং, সেটা একটু জানার জন্য। জি দর্শক, ধন্যবাদ আপনাকে। জয়েন করতে পারি কিনা আপনার কোম্পানিতে? শিওর। আমি আসলে এই মুহূর্তে এডিবির যে প্রজেক্টে কাজ করছি, এখানে সিভিল ইঞ্জিনিয়ার্স, আপনার প্রজেক্ট ম্যানেজার্স, তারপরে আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স এবং কিছু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও দরকার।
প্লাস আমি যে বড়সড় ইনভেস্টমেন্টের জন্য কাজ করছি, আইফ্লাই এবং আই ডিজার্ট টাইপের আইডিয়াস বাংলাদেশে আনতে চেষ্টা করছি, সে থেকেও অনেক জব অপরচুনিটিস আপনার ক্রিয়েট হবে। আর আমার খান গ্লোবাল ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম আপনাদের জন্য, বাংলাদেশের জন্য এবং অনেক কিছু করতে চাই, কিন্তু আমার সেই অপরচুনিটিস তার দরকার আর কি, যেটা আমি আসলে সুযোগ খুব একটা পাচ্ছি না। কারণ হচ্ছে যে আমি আসছি, আমার অনেক স্ক্যাজুয়ালিং থেকে শুরু করে অনেক কিছু, বাংলাদেশের মানুষ একটু ডিফারেন্টভাবে কাজ করে, আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এবং চেষ্টা করছি তাদের সাথে মানিয়ে কাজ করতে চলার। আমার মিটিং স্ক্যাজুয়াল হয়, তারপরে ক্যান্সেল হয়ে যায়। আমি তো অল্প সময় নিয়ে আসি, তারপরে দেখা যায় যে এক মিটিং রিস্ক্যাজুয়াল করে পরের সপ্তাহে চলে যায়, আমার হাতে সময় কমে যায়। তো অনেক ক্ষেত্রে আমি দেখছি যে মানে অ্যাডজাস্ট করে কাজ করে নিতে হয়, বাট তারপর আমি চেষ্টা করে যাচ্ছি। তো আপনি আমার ওয়েবসাইটে যাবেন, আমার কোম্পানি ওয়েবসাইট আছে, খান গ্লোবাল ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম kgmc.com, আপনি যান, ওইখানে আপনি অপরচুনিটিস পাবেন এবং আমি যে পজিশনগুলি পাই আমি ওখানে আপলোড করি এবং আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনি অবশ্যই যদি এটাতে কোয়ালিফাই করেন অবশ্যই নিশ্চয়ই। আমি যে প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করেছিলাম সেটার উত্তর আমি নিব, তার আগে আমি আপনার কাছে জানতে চাইবো, একেবারে আমরা বেশি সময় আমাদের হাতে নেই, অল্প করে যদি আপনি উত্তর দিতে চান। আপনি বলছিলেন যে কাতারে সবচেয়ে সমৃদ্ধ বাংলা স্কুল আছে ওয়ার্ল্ড ওয়াইড, যদি আমরা হিসাব করি, সেই স্কুলের পেছনে কিন্তু আপনাদের বেশ বড় একটা অবদান ছিল। এটা আসলে অত্যন্ত সৌভাগ্যবান আমি এটা বলতে পারি। আমরা যারা কাতারে আছি, আমাদের বাংলাদেশ মাদারুল হক স্কুল অ্যান্ড কলেজ, আমরা যারা কাতার প্রবাসী, বিশেষ করে আজকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না আমার যারা মুরব্বী, বঙ্গবন্ধু পরিষদ, আমাদের মরহুম সাবেক সভাপতি এবং বর্তমান সভাপতি জনাব SM ফরিদুল হক, জেনারেল সেক্রেটারি জনাব নুরুল আলম সহ অন্যান্য কমিউনিটির যারা নেতৃবৃন্দ আছেন, প্রত্যেকে ডোর টু ডোর, প্রত্যেক প্রবাসী থেকে বড় বড় যারা, বিশেষ করে আমাদের বিজনেসম্যান আছেন, ওখানে আমাদের মুরব্বী আছেন অনেক, আলম সাহেব আছেন, মুস্তফা সাহেব আছেন, আবু তালেব সাহেব আছেন, মিন্টু ভাই আছেন, ওরা সবাই ডোনেট করে স্কুলটাকে, এত সুন্দর একটা স্কুল প্রবাসীতে, মানে কাতারে অন্যান্য প্রবাসী স্কুল থেকে আমাদের স্কুল অত্যন্ত চমৎকার। সাথে সাথে আমাদের পূর্বেকার যখন গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ গভর্নমেন্ট, মাননীয় মন্ত্রী মহোদয় জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ওনার থেকে আমরা সবাই অনুদান গ্রহণ করেছি। আমাদের মরহুম আমাদের মিনিস্টার শ্রম প্রতিমন্ত্রী মন্নান সাহেব, উনি অত্যন্ত ভালোভাবে আমাদেরকে ডোনেট করেছেন। সর্বোপরি 2000 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন ওআইসি সম্মেলনে দোহাতে গেলেন, আমরা ওনার কাছে প্রত্যাশা করলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রত্যাশা চাইতেও অতিরিক্ত, অর্থাৎ উনি বেশি দিয়েছেন, অল স্কুলটাকে ম্যানেজমেন্ট করে দিয়েছেন। তখন আমার বড় ভাই জনাব নুরুল আলম সাহেব, ওনারা কমিটিতে ছিলেন এবং উনি স্কুলের সম্পূর্ণ যা টাকা পয়সা আমাদের ঋণ ছিল সবকিছু দেওয়ার পরও আমাদেরকে 4-5টা গাড়ি দিলেন। আমরা অত্যন্ত সুখী, বিশেষ করে স্কুলটা নিয়ে আমরা গর্ব করতে পারি। জি, আমরা একটু সৌদি আরবের স্কুলের কথা জানবো। বাংলা স্কুল তো সৌদি আরবে আছে এবং আমরা জানি যে সেই স্কুলেও কিন্তু স্কুলের সঙ্গে অনেক প্রবাসীরা জড়িত আছেন। আপা, আপনার মাধ্যমে আমি খুব, আমার এই ভাইয়ের কথা শুনে আমি খুব খুশি হলাম। আর দ্বিতীয় আমি খুবই দুঃখিত, কি জন্য সৌদি আরব আমি এবং আমরা 20 জনের একটা স্কুল দিয়েছি, আজ পর্যন্ত বাংলাদেশ সরকার থেকে 1 টাকারও অনুদান পাই নাই এই পর্যন্ত। এবং আমরা এই 20 জন লোক অনেক কষ্টের বিনিময়ে এই পর্যন্ত আজকে 10 বছর চলতেছে, অতিবাহিত হইতেছে। কিন্তু কিছুদিন আগে আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের সচিব সাহেব ম্যাডাম পরিদর্শন করে আসছিল, আশ্বাস দিছে এবং ওদিক দিয়া একটু দুঃসংবাদ হলো, সৌদির সরকার খুবই কঠিনভাবে চাপ সৃষ্টি করতেছে, তোমরা জায়গা নিতে হইব, তোমরা স্কুল তৈরি করতে হইব, যদি না করো তোমার নিজস্ব ভবন যাইতে হইব, না হলে তোমাদের স্কুল বন্ধ করে দিতে হইব। আমাদের সচিব মহোদয় এবং আমাদের কনসুলাররা এবং অ্যাম্বাসেডার সবাই জানে। এখন আপনার মাধ্যমে আমি প্রবাসী মন্ত্রণালয় এবং সরকারকে প্রধানমন্ত্রীর দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সৌদি আরবের এই স্কুলগুলো রক্ষার জন্য এবং আমাদের কিছু উন্নয়ন করার জন্য
আবেদন জানাচ্ছি, জি, নিশ্চয়ই, যেহেতু আমরা আগামী আশা দিনে করব একটু যে- সামান্য আফা আগামী দিনে যেন আমাদের স্কুলগুলো থাকে। কয়েকটা স্কুল আমাদের তাবুকের স্কুল, আমরা একবারে মিশরের সাইডে জর্ডান বর্ডারে আমরা নিজের আমার বাচ্চারা ওইখানে এই স্কুলে লেখাপড়া করে, এবং বিভিন্ন স্কুলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল আমরা এই জন্য এখন ওই বাচ্চা দিয়ে কোন রকম চলতেছি। জি। যেভাবে আজ পর্যন্ত একটা গাড়ি বা একটা অনুদান কিছু পাই নাই, আমরা আশা যেন করব যে আপনারা ওনারটা খুব আমার এই শীঘ্রই বাড়িটা পাবেন শুনি অনুদান। আমি খুবই আমরা খুশি একেবারে হলাম। শেষ পর্যায়ে চলে বুঝেন? এসেছি। আমি আপনি আমাদের এই কথাটা যেন প্রবাসী মন্ত্রণালয় এবং আমার এই প্রধানমন্ত্রী যেন একটু দৃষ্টি আকর্ষণ জি, করে। নিশ্চয়ই। জি। হৃদয়, আমি একটা প্রশ্ন করেছিলাম, একেবারে 30 সেকেন্ডে আমি উত্তরটা যাচ্ছি, যে আপনি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে কাজ করছেন, একদম 30 সেকেন্ডেও। জি, আমি ওখানে পোর্টল্যান্ড বাংলাদেশি কমিউনিটি এবং ফোবানা এবং লস অ্যাঞ্জেলস বাংলাদেশি কমিউনিটি মোটামুটি সব কিছুর সাথে জড়িত। একটু কালচারাল প্রোগ্রাম করি, নিজেও ভালো লাগে করতে, প্লাস হচ্ছে যে সবাইকে অনুপ্রেরণা দেই। আর ছোটরা যারা বড় হচ্ছে তাদেরকে আমরা বাংলা সংস্কৃতিকে জানার বাংলা স্কুলে যাইতে, বাংলা স্কুল অনেক আছে, তো বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেই যে তা বাংলা স্কুলে গিয়ে বাংলা শিখুক এবং বাংলার সাথে জড়িত থাকুক। আমার ছোট 2 ভাই বোন ওখানে জন্ম, কিন্তু আমার মতোই বাংলা বলতে পারে, বুঝতে পারে, শিখতে। তো আমি চেষ্টা করি আর কি সবাইকে সবার সঙ্গে যেন বাংলাটাকে আমি রেখেছি। জি, নিশ্চয়ই। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। একেবারে সময় নেই আমাদের, আমি নিশ্চয়ই পরে কোনো অনুষ্ঠানে আপনাদেরকে আবারও ডাকবো এবং আপনাদের কাছে আরো না বলা অনেক কথা শুনতে পাবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে এবং প্রবাসী সবাইকে আমি জি। ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ দেখছিলেন মাইক্রোম্যাক্স সীমানা পেরিয়ে অনুষ্ঠান। আমাদেরকে আপনার মতামত বা তথ্য জানাতে ইমেল করুন এই ঠিকানায় সীমানাপেরিয়ে@rtbd.tv। আগামী পর্বে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।